আসসালামু আলাইকুম। এটিএন বাংলা গ্রামগঞ্জের খবরে সবাইকে স্বাগত জানাচ্ছি আমি ওয়াহিবা রাইয়ান। শুরুতেই সংবাদ শিরোনাম। আগামী বছর থেকে নতুন কারিকুলামে 5 ঘন্টার এসএসসি পরীক্ষা, থাকবে না জিপিএ, যোগ্যতা ভিত্তিক মূল্যায়ন, শিক্ষামন্ত্রীর চূড়ান্ত অনুমোদন। চেয়ারম্যান পদে আওয়ামী লীগের ত্রিমুখী লড়াইয়ে জমে উঠেছে ধামরাইয়ের উপজেলা নির্বাচন, প্রার্থীর পক্ষে বিপক্ষে বিভক্ত স্থানীয় কর্মীরা। এবং ভর্তি বাণিজ্য সহ নানা সংকটে পাবনা মানসিক হাসপাতাল, দূর দূরান্ত থেকে আসা রোগীদের নিয়ে আবাসন ব্যবস্থা। শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন বিস্তারিত সংবাদ। আগামী বছর থেকে 5 ঘন্টার এসএসসি পরীক্ষায় বসবে নতুন কারিকুলামের শিক্ষার্থীরা। সামষ্টিক মূল্যায়নের 35% ব্যবহারিক আর 65% হবে লিখিত। থাকবে না জিপিএ কিংবা ডিভিশন। মূল্যায়ন হবে যোগ্যতা ভিত্তিক। এসব সিদ্ধান্তে চূড়ান্ত অনুমোদন দিয়েছে শিক্ষামন্ত্রী। বাস্তবায়নে কাজ করছে এনসিটিবি ও শিক্ষা বোর্ড, আরও জানাচ্ছেন মাহবুব কবির চপল। পরীক্ষা নিয়ে আবারও চলছে পরীক্ষা নিরীক্ষা। প্রথমবারের মতো 5 ঘন্টার এসএসসি পরীক্ষায় বসতে যাচ্ছে শিক্ষার্থীরা। এখন যারা নবম শ্রেণীতে পড়ছে, আগামী বছরের শেষ দিকে নতুন নিয়মে এসএসসি পরীক্ষায় অংশ নেবে তারা। এখনকার মতো কেন্দ্রে গিয়ে পরীক্ষা দেবে শিক্ষার্থীরা। 5 ঘন্টা পরীক্ষার প্রথম ধাপে থাকবে হাতে কলমে শিক্ষা বা ব্যবহারিক, দ্বিতীয় ধাপে লিখিত। 2 অংশ মিলিয়ে 50% আর শিক্ষণকালীন 50% যোগ করে ফলাফল তৈরি করা হবে। তবে থাকবে না কোনো নম্বর কিংবা জিপিএ, রেজাল্ট হবে যোগ্যতা ভিত্তিক। বর্তমান যে আদলে হচ্ছে এসএসসি পরীক্ষা কেন্দ্রে কেন্দ্রে গিয়ে সেই আদলই হবে। মনে করেন সে 10টার সময় সেন্টারে গেল, সে এক নাগারে যে 5 ঘন্টা লিখতেই থাকবে বা কাজ করতে থাকবে তেমনটি নয়, মাঝখানে বিরতি আছে। সে কি কি অ্যাক্টিভিটিস করবে, কি কি লিখিত অংশ করবে, তার কোশ্চেনগুলো তাকে শুরুতেই দিয়ে দেওয়া হবে। এবং আমাদের যারা ইনভিজিলেটর থাকবে তাদেরকে একটা গাইডলাইন দেওয়া হবে তারা কিভাবে এই অ্যাক্টিভিটিসগুলো শিক্ষার্থীদের কাছ থেকে নেবে। টোটাল 100%-এর মধ্যে 50% শিক্ষণকালীন মূল্যায়ন, যেটা জানুয়ারি থেকে শুরু হয়ে ডিসেম্বর পর্যন্ত চলবে। আর বাকি 50% হচ্ছে সামষ্টিক মূল্যায়নের জন্য। সেই 50%-এর মধ্যে রিটেন পার্টটার জন্য 65% আর অ্যাক্টিভিটি পার্টটার জন্য 35%। মার্কস সিস্টেম বা জিপিএ সিস্টেম আর থাকছে না নতুন কারিকুলামে। ইন্টারন্যাশনালি যে স্কেল ব্যবহার করা হয় সেই স্কেলে নির্ধারণ করে দেওয়া হবে। নতুন নিয়মে পরীক্ষা ও মূল্যায়নের জন্য শিক্ষকদের প্রশিক্ষণ শুরু করা হবে বলে জানান ঢাকা বোর্ডের চেয়ারম্যান। কমবে পরীক্ষা ও ফলাফল দেওয়ার সময়। প্রত্যেকের আলাদা আলাদা খাতা থাকবে। ওই এখন যেমন ওএমআর ধরা খাতা থাকে সেরকমই খাতা থাকবে, সিট থাকবে, কেউ কারোটা দেখবে না। এবং ইনভিজিলেটর থাকবে, তিনি সেখান থেকে ওই ওএমআর ছিঁড়ে নিয়ে খাতাগুলোকে আনআইডেন্টিফাইড করে এখন যেরকম করে হয় সেভাবে বোর্ডে চলে যাবে। তখন অত লম্বা সময় লাগবে না, আমাদের 10টা বিষয়ের 10 দিনেই শেষ হয়ে যাবে। রেজাল্ট এগুলো দ্রুত হয়ে যাবে, কারণ আমাদের ম্যাক্সিমাম কাজ হইল অ্যাপসের মাধ্যমে হবে, তো রেজাল্ট প্রক্রিয়া করতে বেশি সময় লাগবে না। 4র্থ থেকে নবম শ্রেণী পর্যন্ত স্কুলেই এসএসসি নিয়মে পরীক্ষা নেওয়া হবে। স্কুলের পরীক্ষাগুলোতেও সে একই প্রক্রিয়া অবলম্বন করব। মাহবুব কবির চপল, এটিএন বাংলা, ঢাকা। ত্রিমুখী লড়াই চলছে ঢাকার ধামরাই উপজেলা নির্বাচনে স্থানীয় আওয়ামী লীগ নেতাদের মধ্যে। চেয়ারম্যান পদে প্রার্থীর সংখ্যা হাফ ডজন, তবে স্থানীয় সংসদ সদস্যের সমর্থন পাওয়া নিয়ে পাল্টাপাল্টি বক্তব্য রয়েছে প্রার্থীদের। এ নিয়ে দ্বিধা বিভক্ত ক্ষমতাসীন দলের স্থানীয় নেতাকর্মীরা। অন্যদিকে চেয়ারম্যান পদে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হওয়ায় ভোটের আমেজে ভাটা পড়েছে সাভার উপজেলায়। সাভার প্রতিনিধি শেখ বাশারকে সাথে নিয়ে রিপোর্ট করছেন একরামুল হক সায়েম। ভোটের আমেজে ছেয়ে গেছে ঢাকার ধামরাই উপজেলার পদঘাট। এই একটি উপজেলা নিয়েই ঢাকা 20 সংসদীয় আসন। ফলে উপজেলা পরিষদের জনপ্রতিনিধির দৌড়ে এখানে প্রতিদ্বন্দ্বিতাও বেশি। চেয়ারম্যান পদে 6, ভাইস চেয়ারম্যান পদে 6 ও মহিলা ভাইস চেয়ারম্যান পদে লড়ছেন 3 জন। দলীয়ভাবে কেউ ভোটে অংশ না নিলেও সবাই ক্ষমতাসীন দলের অনুসারী। তবে স্থানীয় সংসদ সদস্যের আশীর্বাদ পাওয়া নিয়ে পাল্টাপাল্টি বক্তব্য তাদের। বিভিন্ন সময় প্রত্যেকটা নেতাকর্মীদের হুমকি দিতেছেন যে আমি আওয়ামী লীগের প্রার্থী মানে জাহির করে, কারণ বেঞ্জি সাহেবের সে কাছের লোক, যার জন্য সে বলে যে লিডারে বলছে তোমরা আমার পক্ষে কাজ করবা, আমি লিডারের প্রার্থী। এমপি সাহেবের সাথে অনেকবারই আমি কথা হয়েছে যে নির্দিষ্ট একজন কেউ বলছে যে আমি তার আশীর্বাদ পুষ্ট, তো
সেই সুযোগ তো আসলে মাননীয় প্রধানমন্ত্রী কারোর জন্য রাখেন নাই। সেই সুযোগ যদি কেউ দিয়ে থাকে বা নিয়ে থাকে সেটা তো সম্পূর্ণই অন্যায্য। ধামরাই উপজেলার 16টি ইউনিয়নে ভোটকেন্দ্রের সংখ্যা 148। ভোটার উপস্থিতি বাড়াতে শেষ পর্যন্ত নির্বাচনের শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখার তাগিদ দিচ্ছেন প্রার্থীরা। ওই একটা ব্যক্তির জন্য সে এরকম হুমকি দামকি দিয়া ভোটারদের যাতে অনুপস্থিতি হয় সেই চেষ্টা করতেছে এবং উনি বলে ডিক্লেয়ার দিয়ে নিব, তাতে সাধারণ ভোটাররা আতঙ্কিত। এতগুলো প্রার্থীর ভিড়ে হয়তো নির্বাচনটা কিছু উৎসবমুখর হবে। চমৎকার শান্তিপূর্ণ পরিবেশেই ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে। আমরা আশা করছি যে সর্বোচ্চ সংখ্যক ভোটার উপস্থিত হবে কেন্দ্রে। আয়তনে ঢাকা জেলার সবচেয়ে বড় উপজেলা ধামরাই। এখানে ভোটার সংখ্যা 3.5 লাখের বেশি। আর চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান এবং মহিলা ভাইস চেয়ারম্যান এই 3 পদেই প্রতিদ্বন্দ্বী সংখ্যা বেশি হয় দ্বিতীয় ধাপের এই নির্বাচনে ভোটার উপস্থিতি ভালো হবে বলেই আশা করছেন স্থানীয়রা। এদিকে পাশের সাভার উপজেলার চিত্র উল্টো। চেয়ারম্যান পদটিতে একক প্রার্থী থাকায় ভোট হচ্ছে বাকি 2 পদে, ফলে এখানে নেই তেমন ভোটের উত্তাপ। যখন চেয়ারম্যান নির্বাচিত হয়ে যায় তখন মানুষের ভোট দেওয়ার আগ্রহটা বা নির্বাচনমুখী মানে কেন্দ্রমুখী হওয়া এটা খুব কষ্টসাধ্য হয়ে যায়। নির্বাচনটা আসলে ওইভাবে জমে নাই। সাভারে ভোটার সংখ্যা 9 লাখের বেশি। ইকরামুল হক সায়েম, এটিএন বাংলা, ঢাকা। যে কোনো মূল্যে অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ ও গ্রহণযোগ্য নির্বাচন নিশ্চিত করা হবে বলে জানিয়েছেন নির্বাচন কমিশনার অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার জেনারেল আহসান হাবিব খান। ঝালকাঠিতে উপজেলা পরিষদ নির্বাচনে প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের নিয়ে মতবিনিময় সভায় তিনি একথা জানান। সভায় বরিশাল, ঝালকাঠি ও পিরোজপুর জেলার প্রার্থীরা উপস্থিত ছিলেন। কোনো প্রার্থী আচরণবিধি ভঙ্গ বা নির্বাচনে অপরাধ করলে তাৎক্ষণিকভাবে কঠোর আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলেও জানান নির্বাচন কমিশনার। ভুল পরিকল্পনা ও অপরিকল্পিত ব্যবস্থাপনার কারণে চট্টগ্রাম মহানগরীর সড়কে নৈরাজ্য দিন দিন বেড়েই চলেছে। দেশের বাণিজ্যিক রাজধানী হিসেবে পরিচিত হলেও শহরে সড়ক চলাচলের কোনো গাইডলাইন তৈরি হয়নি। এর ফলে অস্বাভাবিক হারে বেড়েছে দুর্ঘটনা। তা প্রতিরোধে দৃশ্যমান কোনো উদ্যোগ না থাকায় দুর্ঘটনাও কমছে না, বরং আরও বেপরোয়া হচ্ছেন চালকরা। সৈয়দ তামিম মাহমুদ জানাচ্ছেন বিস্তারিত। অপরিকল্পিত সড়ক ব্যবস্থাপনার কারণে যান চলাচলে নৈরাজ্য যেন সবচেয়ে বেশি চট্টগ্রামে। কাপ্তাই রাস্তার মাথা থেকে শুরু করে পতেঙ্গা পর্যন্ত মূল সড়কে অন্তত 10টি মোড় তৈরি হয়েছে ভুল পরিকল্পনায়। তাই এই সড়কে অস্বাভাবিকভাবে দুর্ঘটনা বেড়েছে বলে দাবি করছেন সংশ্লিষ্টরা। পুলিশের দেওয়া তথ্য বলছে 2023 সালে চট্টগ্রামে সড়ক দুর্ঘটনায় নিহত হয়েছে 120 জন। আর বিআইজিআরএস এর তথ্য বলছে 2020 থেকে 2022 সাল পর্যন্ত 3 বছরে চট্টগ্রামে সড়ক দুর্ঘটনায় নিহত হয়েছে 263 জন। এর মধ্যে চট্টগ্রামের টাইগারবাদ, জিএসি এবং বাইজিদের মতো গুরুত্বপূর্ণ 10টি মোড়ে নিহত হয়েছে 38 জন। আর বহদ্দারহাট, মুরাদপুর এবং অলঙ্কারের মতো 10টি গুরুত্বপূর্ণ সড়কে নিহত হয়েছে 154 জন। নগরীর টাইগার পাস মোড়ও একই দুর্গতিতে। ব্যস্ত এই সড়কে গাড়ি চলছে গতিসীমা না মেনেই। পথচারী পারাপারের কোনো জেব্রা ক্রসিংও রাখা হয়নি সেখানে। এই জায়গাগুলোতে যদি আমরা প্রপার ইঞ্জিনিয়ারিং এন্ড মেজারগুলো নেওয়া হয়, ইন্সপেকশন করা হয় এবং একই সাথে পুলিশ এবং সিটি কর্পোরেশনের সমন্বয়ে যদি এই প্রোটোকলটা মেনটেন করে যদি আমরা সেফটি মেজার দিতে পারি তাহলে দুর্ঘটনার হারটা কমানো সম্ভব। ইঞ্জিনিয়ারিংটা যদি ঠিকভাবে কাজ করে তাহলে ট্রাফিক সিস্টেমটা সুন্দরভাবে কাজ করা যায় এবং এগুলো সবগুলো যদি কম্বাইন্ডলি কাজ করে তখন দেখবেন যে অ্যাক্সিডেন্টের প্রবণতাটা অনেকাংশে কমে আসবে। তবে সব গল্প হতাশার নয়। পরিস্থিতির কারণে আধুনিক সড়ক ব্যবস্থাপনা নেওয়া হচ্ছে নগরীর কিছু এলাকায়, যার সুফলও এসেছে। আরবান ডিজাইনের যেসব অন্য গাইডলাইন আছে সেটা মেনটেন করে এই ইন্টারসেকশনগুলো বা মোড়গুলোকে ডিজাইন করা হয়। এই টেস্টিংটা করার পরে যেটা ফলাফল হিসেবে আমরা দেখতে পেয়েছি প্রায় 73% মানুষ কিন্তু অ্যাকচুয়ালি ব্যবহার করছে। এভাবেই ভবিষ্যতে সাজানো হোক চট্টগ্রামের সব সড়ক ও মোড়, এমনটাই দাবি নগরবাসীর। সৈয়দ তামিম মাহমুদ, এটিএন বাংলা, চট্টগ্রাম।
দেশের বন্ধ থাকা সরকারি পাটকলগুলো পরিচালনার বিষয়ে নতুন করে ভাবতে হবে বলে জানিয়েছেন বস্ত্র ও পাট মন্ত্রী জাহাঙ্গীর কবির নানক। খুলনার ইজারা দেয়া খালিশপুর ও দৌলতপুর পাটকল পরিদর্শন শেষে তিনি একথা জানান। এছাড়া তিনি লিজ প্রক্রিয়ায় থাকা প্লাটিনাম ও ক্রিসেন্ট জুট মিলও পরিদর্শন করেন এবং মিলের কর্মকর্তা ও কর্মচারীদের সাথে কথা বলেন। এই সময় সিটি মেয়র তালুকদার আব্দুল খালেক ও খুলনা ৩ আসনের সংসদ সদস্য SM কামাল হোসেন সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন। পরে মন্ত্রী স্থানীয় একটি হোটেলে বাংলাদেশ জুট অ্যাসোসিয়েশন BJ এর একটি কর্মকর্তাদের সাথে মতবিনিময় করেন। যারা বিল লিজ দিয়েছেন তারা এই বিলগুলিতে কোনো শুভ সূচনাও করতে পারেন না অনেকে। আমি ইতিমধ্যে BJMCর চেয়ারম্যানকে জরুরি ভিত্তিতে প্রতিবেদন দেওয়ার জন্য বলেছি। আমরা এ বিষয়ে সিদ্ধান্ত নেব এবং চূড়ান্ত সিদ্ধান্তের জন্য আমরা মাননীয় প্রধানমন্ত্রী দেশরত্ন সফল রাষ্ট্রনায়ক শেখ হাসিনার সাথে আলোচনা করে আমরা চূড়ান্ত সিদ্ধান্ত দেব। মাগুরায় রেলপথ প্রকল্পের কাজের ধরন দেখে হতাশা ব্যক্ত করলেন রেলমন্ত্রী জিল্লুল হাকিম। দুপুরে মাগুরা শহরতলি ঠাকুরবাড়ি এলাকার প্রস্তাবিত রেল স্টেশন এলাকা পরিদর্শন করেন তিনি। এই সময় প্রকল্প বাস্তবায়নের নির্ধারিত সময় পার হলেও ভূমি অধিগ্রহণ না হওয়া সহ প্রশাসনিক জটিলতায় 7 বছরে মাত্র 50% কাজ হয়েছে বলেও জানান মন্ত্রী। প্রকল্পের মেয়াদ বৃদ্ধি করে দ্রুততা বাস্তবায়ন করা হবে বলেও জানান রেলমন্ত্রী জিল্লুল হাকিম। 2018 সালে প্রায় 1000 কোটি টাকা ব্যয়ে মধুখালী মাগুরা ব্রডগেজ রেলপথ প্রকল্পের ভিত্তিপ্রস্তর উদ্বোধন করেন বর্তমান প্রধানমন্ত্রী, যা 2024 সালে চালু হওয়ার কথা ছিল। 50% কাজ আমাদের মোটামুটি হয়েছে, আর বাকিটা মেয়াদ উত্তীর্ণ তো নানান কারণে হইতে পারে। আপনার এখানে এই প্রকল্প নেওয়ার পরে করোনার সময়টা পার করছি আমরা, এবং আর যে সমস্যাগুলো জমি অধিগ্রহণের ব্যাপারটা আছে এইগুলোর কারণে এটা মানে সময় উত্তীর্ণ হয়ে গেছে। পাবনা মানসিক হাসপাতালে দূর দূরান্ত থেকে আসা রোগীদের জন্য নেই কোনো আবাসন ব্যবস্থা। স্থানীয় হোটেলগুলোতে থাকার সুযোগ না থাকায় চরম ভোগান্তিতে পড়েন স্বজনরাও। মানসিক হাসপাতালে নানা অসঙ্গতি নিয়ে মনির হোসেন তপুর ধারাবাহিক প্রতিবেদনের আজ দেখুন 4র্থ পর্ব। আমার বন্ধু দয়াময় তোমারে দেখিবার মনে লয়, তাই তোমার না দেখলে রাধার মন কি ঘরে রয় বন্ধুরে। পুরনো এই ভবনে বহির্বিভাগের চিকিৎসা দেন একজন বিশেষজ্ঞ চিকিৎসক। বেশিরভাগ রোগীকেই ভর্তির জন্য আনা হলেও আবাসিক ব্যবস্থা না থাকায় ফিরে যেতে হয় অনেককে। কয়েক মাস ওষুধ খাইয়ে পুনরায় আনতে বলা হয় রোগীদের। অভিযোগ রয়েছে নিয়ম নীতির মারপ্যাচ দেখিয়ে ভর্তি করা হয় না বেশিরভাগ রোগীকে। অন্যদিকে টাকার বিনিময়ে চুক্তিতে গেলে সহজেই ভর্তি করানো যায়। প্রতি মাসে রোগীদের নিয়ে এসে এখান থেকে ওষুধ নিতে হয়। তারপরও বহির্বিভাগ থেকে দেয়া রোগীদের অধিকাংশ ওষুধেই বেশিরভাগ সময় থাকে না। এতে বিপাকে পড়েন অসহায় মানুষরা। একে ট্রিটমেন্ট করা, ঠিক মতন খাওয়ানো, দেখাশোনা, আমরা পরের বাড়ি থাকি, সেখান থেকে না এসে তো করা সম্ভব না। 2 মাস পর তাকে মাস্ট বি নিয়ে যেতে হচ্ছে। নিজের কারণে দেখা যাচ্ছে কি যে পারফেক্ট ট্রিটমেন্টটা হচ্ছে না। 2-1টা ওষুধ তো বাইরে থেকে কিনা লাগে মাঝে সাঝে। আধুনিক ওষুধ তো বটে, কিন্তু দামও বেশি। তো এখন সব আধুনিক ওষুধ আমরা যে একদম সাথে সাথে চালু করি তা না। রোগী ও স্বজনদের পানি খাওয়ার একমাত্র টিউবওয়েল অকেজো অনেকদিন। তীব্র গরমে হাঁসফাঁস অবস্থা সবার। হাসপাতালের অনিয়ম বন্ধে সংশ্লিষ্টদের হস্তক্ষেপ চান স্থানীয়রা। বহির্বিভাগ এখানে একটা পানির কলও নাই, এক গ্লাস পানি সেই দাঁড়িয়ে নাই। আমি 10 দিন বলেছি, তাদের কোনো গুরুত্বই দেয় না। এটা ওনারা কেন এই ব্যবস্থা করে নাই, বা আরো আধুনিক ব্যবস্থা পানি খাওয়ার জন্য কেন করে নাই? চাপ করলেও তো ওটা তো এনাফ না। এটা আপনি বললেন, এটা দুঃখজনক। বহির্বিভাগের রোগীদের জন্য আবাসন ব্যবস্থা চালুর দাবি জানিয়েছেন ভুক্তভোগী রোগীর স্বজনরা। বহির্বিভাগে চিকিৎসা নিতে আসা রোগীদের জন্য আবাসিক কোনো ব্যবস্থা না থাকায় নানা বিড়ম্বনার মধ্যে পড়তে হয় রোগী ও তার স্বজনদের। স্থানীয় হোটেলগুলোতে তাদের থাকতে না দেওয়ায় অনেকটা নিরুপায় হয়ে অনেকেই থাকেন খোলা আকাশের নিচে। সুষ্ঠু ব্যবস্থাপনার মাধ্যমে এই সমস্যার সমাধান চান স্বজনরা। মনির হোসেন তপু, ATN বাংলা, পাবনা।
মুক্তিযুদ্ধের চেতনা বাস্তবায়ন এবং গণতন্ত্রের সপক্ষে কাজ করার জন্য বিএনপি ভোট বর্জন করেছে বলে মন্তব্য করেছেন দলটির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু। উপজেলা নির্বাচন বর্জনে জনমত গঠনের লক্ষ্যে যশোরের জেলা বিএনপির উদ্যোগে লিফলেট বিতরণকালে তিনি এ মন্তব্য করেন। সকালে শহরের দরাটানা মোড় থেকে এ কর্মসূচি শুরু হয়ে HMM রোডে গিয়ে শেষ হয়। বিএনপির জাতীয় নির্বাহী কমিটি ভারপ্রাপ্ত সাংগঠনিক সম্পাদক অনিন্দ ইসলাম অমিত, যশোর জেলা বিএনপির আহ্বায়ক অধ্যাপক নার্গিস বেগম ও সদস্য সচিব অ্যাডভোকেট সৈয়দ সাবিরুল হক সাবু সহ অন্যান্য নেতাকর্মীরা কর্মসূচিতে অংশ নেন। রাজশাহীতে ঢাকার আদলে কেন্দ্রীয় শহীদ মিনারের কাজ শুরু হয়েছে। দুপুরে এ কাজের উদ্বোধন করেন রাজশাহী জেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা মীর ইকবাল। এর আগে নগরীর সোনাদিঘি মোড়ে শহীদ মিনার নির্মাণ স্থলে সুধী সমাবেশের আয়োজন করা হয়। 1.0 একর জায়গাতে এই শহীদ মিনার বাস্তবায়ন করবে জেলা পরিষদ। এর জন্য ব্যয় ধরা হয়েছে 8 কোটি টাকা। 2020 সালে রাজশাহী কেন্দ্রীয় শহীদ মিনারের নির্মাণ কাজের ভিত্তিপ্রস্তর উদ্বোধন করেন ভাষা সৈনিক ও বীর মুক্তিযোদ্ধা গোলাম আরিফ টিপু। ফিলিস্তিনে ইসরায়েলের গণহত্যা বন্ধ ও দেশটির স্বাধীনতার দাবি জানিয়ে দিনাজপুরে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। সকালে দিনাজপুরবাসীর ব্যানারে প্রেস ক্লাবের সামনে থেকে মিছিলটি বের হয়ে বিভিন্ন সড়ক ঘুরে বাহাদুর বাজার চত্বরে গিয়ে শেষ হয়। বিক্ষোভ মিছিল সম্মিলিত সাংস্কৃতিক জোটের সভাপতি সুলতান কামাল উদ্দিন বাচ্চু, সাংস্কৃতিক ব্যক্তিত্ব রেজাউর রহমান রেজু ও নারী নেত্রী কানিজ রহমান সহ সুশীল সমাজের প্রতিনিধিরা অংশ নেন। এদিকে ফিলিস্তিনের স্বাধীন রাষ্ট্র প্রতিষ্ঠা ও ইসরায়েলের পণ্য বর্জনের দাবিতে পিরোজপুরে বিক্ষোভ মিছিল ও পথসভা করেছে ইসলামী আন্দোলন বাংলাদেশ। কেন্দ্রীয় মসজিদ মোড় থেকে বিক্ষোভ মিছিল বের হয়ে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। পরে সমাবেশে বক্তারা গণহত্যা বন্ধ সহ সকলকে ইসরায়েলের পণ্য বর্জনের আহ্বান জানান। ময়মনসিংহের ফুলবাড়ী উপজেলার স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক এনামুর রহমান রবির উপর হামলাকারীদের গ্রেফতার ও শাস্তির দাবিতে মানববন্ধন ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। সকালে নগরের শহীদ ফিরোজ জাহাঙ্গীর চত্বরে এ কর্মসূচি পালন করে জেলা স্বেচ্ছাসেবক লীগ। মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ চলাকালে জেলা আওয়ামী লীগের সভাপতি এহতেশামুল আলম, সহসভাপতি অ্যাডভোকেট আব্দুর রাজ্জাক, জেলা আওয়ামী লীগের স্বেচ্ছাসেবক লীগের ভারপ্রাপ্ত সভাপতি উত্তম চক্রবর্তী রকেট ও মহানগর স্বেচ্ছাসেবক লীগের সভাপতি আব্দুল আওয়াল মিন্টু বক্তব্য রাখেন। রূপালী ব্যাংক পিএলসির আয়োজনে নোয়াখালীতে অনুষ্ঠিত হল স্কুল ব্যাংকিং কনফারেন্স 2024। সকালে মাইজদি দত্তের হাটে নোয়া কনভেনশন সেন্টারে স্কুল ব্যাংকিং কনফারেন্সের উদ্বোধন করা হয়। রূপালী ব্যাংক পিএলসির মহাব্যবস্থাপক মোহাম্মদ আমির হোসেনের সভাপতিত্বে এতে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ ব্যাংকের ফাইন্যান্সিয়াল ইনক্লুশন ডিপার্টমেন্টের পরিচালক মোহাম্মদ ইকবাল মহসিন। বিশেষ অতিথি ছিলেন সোনালী ব্যাংক পিএলসির জেনারেল ম্যানেজার মোহাম্মদ শাহজাহান, জেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা নূর উদ্দিন মোহাম্মদ জাহাঙ্গীর। সম্মেলনে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন নোয়াখালী জেলা স্কুলের প্রধান শিক্ষক মীর হোসেন ও হরিনারায়ণ ইউনিয়ন উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুল আলিম। কনফারেন্সে 41টি ব্যাংকের সার্বিক সহযোগিতায় জেলার 41টি শিক্ষা প্রতিষ্ঠানে 2 শতাধিক শিক্ষার্থী অংশ নেন। শিক্ষা কর্মকর্তা ও মাদ্রাসা সুপারের যোগ সাজসে জামালপুর সদরে ইদিলপুর দাখিল মাদ্রাসা নিয়োগ পরীক্ষা স্থগিত করে দেওয়ার অভিযোগ উঠেছে। 17 মে প্রতিষ্ঠানটিতে 2টি পদে নিয়োগ পরীক্ষা অনুষ্ঠিত হবার কথা থাকলেও কাউকে না জানিয়ে তা স্থগিত করা হয় বলে অভিযোগ চাকরি প্রার্থী সহ ম্যানেজিং কমিটির সদস্যদের। অফিস সহকারী কাম কম্পিউটার অপারেটর ও পরিচ্ছন্ন কর্মী পদে নিয়োগ দিতে গত 30 জানুয়ারি একটি দৈনিক পত্রিকায় বিজ্ঞপ্তি প্রকাশ করে ইদিলপুর দাখিল মাদ্রাসা কর্তৃপক্ষ। 2টি পদে 22 জন প্রার্থী তাদের আবেদনপত্র জমা দেন, কিন্তু হঠাৎ করেই গতকাল নিয়োগ পরীক্ষা বাতিল করেন উপজেলা শিক্ষা কর্মকর্তা ও মাদ্রাসা সুপার। ফলে নির্দিষ্ট সময়ে পরীক্ষা দিতে না পারে ক্ষোভ প্রকাশ করেন চাকরি প্রার্থীরা। কি কারণে নিয়োগ পরীক্ষা বাতিল করা হয়েছে তা জানাতে পারেনি মাদ্রাসার ম্যানেজিং কমিটির সভাপতি আনসার আলী। তবে সদর উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা সানোয়ার হোসেন বলেন, এলাকাবাসীর অভিযোগের প্রেক্ষিতেই নিয়োগ পরীক্ষা স্থগিত করা হয়েছে। প্রধানমন্ত্রীর কাছে আকুল আবেদন কেন স্থগিত করা হলো, মানে যারই চাকরি হোক স্বচ্ছ এবং সুস্থভাবে যেন চাকরিটা হয়। একটা চাকরির জন্য আমরা 22 জন আবেদন করেছি, 2 জনের চাকরি হবে। এটা বারবার আমাদের বেকার যুবকদের এভাবে হয়রানি করা হচ্ছে। আমরা ম্যানেজিং কমিটি সভাপতি সেক্রেটারি কেউই জানে না কেন নিয়োগ বন্ধ হবে, এটা তো হইতে পারে না। উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসারের
কথায় নিয়োগ স্থগিত করা হয়েছে। বিডিআর বিদ্রোহের ঘটনায় দায়ের করা 3টি মামলায় খালাস পেলেও একমাত্র বিস্ফোরক মামলা নিষ্পত্তি না হওয়ায় দীর্ঘ 16 বছর ধরে জেলের ঘাড়ি টানতে হচ্ছে 5 শতাধিক অভিযুক্ত বিডিআর সদস্যকে। বিস্ফোরক মামলাটি দ্রুত নিষ্পত্তির জন্য প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা করে খুলনা প্রেস ক্লাবের সামনে মানববন্ধন কর্মসূচি পালন করেছেন ভুক্তভোগী পরিবারের সদস্যরা। ধীর গতিতে মামলা চলতে থাকলে আসামিদের জীবদশায় তা শেষ হবে কিনা তা নিয়ে সংশয় এসব পরিবারের। জয়পুরহাটে দিন দিন জনপ্রিয় হয়ে উঠছে ভুট্টা চাষ। বাজারে চাহিদা বেশি থাকায় গত কয়েক বছরের চেয়ে জেলায় এবার বেড়েছে এর আলু চাষ। জয়পুরহাট জেলা ধান ও আলু চাষের জন্য বিখ্যাত হলেও এবছর ব্যাপক পরিমাণ জমিতে ভুট্টার চাষ করেছেন কৃষকরা। ভুট্টা চাষে সেচ খরচ যেমন কম, তেমনি রোগ বালাই আর পোকা মাকড়ের আক্রমণ নেই বললেই চলে। আবার পোল্ট্রি, মৎস্য ও গোখাদ্য হিসেবে বাজারে ভুট্টার রয়েছে ব্যাপক চাহিদা। এছাড়া জ্বালানি হিসেবে ভুট্টা গাছ ও ছোবড়া বিক্রি করে অতিরিক্ত আয় হয় কৃষকদের। 1 বিঘা জমিতে ভুট্টা চাষে খরচ হয় 10 থেকে 12 হাজার টাকা, আর বাজারে তা বিক্রি হয় 30 থেকে 40 হাজার টাকা। চলতি মৌসুমে জয়পুরহাট জেলায় 855 হেক্টর জমিতে ভুট্টার চাষ হয়েছে বলে জানিয়েছে কৃষি বিভাগ। পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে এখনকার মতো শেষ করছি গ্রামগঞ্জের খবর। এটিএন বাংলার সংবাদ ইউটিউবে দেখতে ব্রাউজ করুন youtube/এটিএন বাংলা নিউজ। ধন্যবাদ।